দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ, বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? সোনু, সোনু, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও, ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা, তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো, খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই
তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা 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 কি হয়েছে দাদা? দাদা কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের 3 জনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না।
কিন্তু আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি, হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি না, তুই এমনটা করতে পারিস না, আমরা তো বন্ধু। বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি এই একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড়বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো।
এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো, আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের দলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেকদিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেকদিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেকদিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু,
আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনো, না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি? ঠকবাজ! মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। কথায় আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায়ের কোনো শাস্তিই হয় না। যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না, কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয়। এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই। অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন। সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল, সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল, আর সে ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো রক্ত মনে হচ্ছে। না না না, এত রক্ত হতে পারে না। মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে। কারা সব বাস করে এই শহরে? দেওয়ালে ফেলা হয়ে গেছে, এবার ফুটপাতে ফেলা শুরু করেছে। ফুটপাথের ওই অবস্থা দেখে উকিলের প্রচন্ড খারাপ লাগলো, আর সে আবার তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল। ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। কেউ পানের পিক ফেলেনি, এটা রক্তই। এর বিচার হবে, আমি এর বিচার করব। পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল। যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল। কিন্তু এখন ওই রক্তের দাগ আরো অনেকটা মুছে গেছে। মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না। বাজে কথা বলিস না, রাতের কথা ভোলা এতটাও সোজা নয়। যা আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি, আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস। আমরা এখনো সুরক্ষিত আছি। যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে? কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে। আমি তো কাউকে এই কথা বলবো না, কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে। আসলে তোর পেটে কোনো কথাই থাকে না। আমিও কাউকে কিচ্ছু বলবো না, আমার তো সাহসই হবে না। ভালো কথা, কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না। শহরে এটা সাধারণ ব্যাপার, তাই এখন তুই ওই কথা এখানেই ভুলে যা। হ্যাঁ, হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন চল, অনেকটা দেরি হয়ে গেল। দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে। ওরা দুজন হেঁটে যাচ্ছিল, এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে। সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি পবন আর মদন? পবনের তো ভয়ে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, সেজন্য মদন ওদের সাথে কথা বলে। আগে হ্যাঁ স্যার, আমি হলাম মদন আর ও হলো পবন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু ব্যাপারটা কি স্যার, আমরা কি করেছি? এই সব কিছু থানায় গিয়েই তোমরা জানতে পারবে। চলো আমাদের সাথে।
পুলিশের লোকেরা মদন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল। পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন? আমি বলছি, পুলিশ 5টা লাশ পেয়েছে। 5টা? হ্যাঁ, কি হলো? তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি? না স্যার, আমি তো কিছুই জানি না। তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে? মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কান অব্দিও পৌঁছচ্ছিল না। দেখো, চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে। পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল। কে? সেটা আমি বলবো না। দেখো, আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবকিছু আমাকে খুলে বলো। আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার। না, আমি বলছি, তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না। মদন গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল। কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি, কারণ কাল এই পবনের বার্থডে ছিল। তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি। তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার। ঠিক কথা বলছিস? হ্যাঁ স্যার। নিজেদের গাড়ি নিয়ে গেছিলে? না স্যার, ট্যাক্সি করে গিয়েছিলাম। আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা নিচে নেমেছিলাম। তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল, আর ট্যাক্সি ঠিক হতেই 10-15 মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না, আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে। ঠিক আছে, কালকে কোর্টে শুনানি আছে, এদেরকে সময় নিয়ে চলে আসবেন। ইয়েস স্যার। উকিল থানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর হঠাৎ ওর পা আটকে গেল। বিচার, সঠিক বিচার। পরের দিন কোর্টে শুনানি শুরু হলো। উকিল, পুলিশের লোক, মদন আর পবন সেখানে উপস্থিত ছিল। মাই লর্ড, এরা দুজন কলেজ স্টুডেন্ট, আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন 5টা খুন করেছে। আমি ওদের উকিল, কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না, বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই 5টা খুন এরাই করেছে। উকিলের এই কথা শুনে ওরা দুজনই ভয় পেয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। উকিল ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে, আর ওই সমস্ত খুন তোমরাই করেছো। এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো। আমি বলছি। পবন, না। চুপ কর, আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না। মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো। সেদিন আমার জন্মদিন ছিল, সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম। আর আমরা কারো ট্যাক্সি ধরে নয়, নিজের গাড়িতে গেছিলাম। গাড়ি মদন চালাচ্ছিল। বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম। আরে ভাই পবন, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো। আমার ওই গর্তগুলোর জন্য বমি পাচ্ছে ভাই। একটু আস্তে চালা। না, আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। সেটা কি? দেখাচ্ছি। মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করলো। এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না। গাড়িটা খুব জোরে চলছিল। সে সময় 4-5টা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে, আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায়। আমরা নিচে গিয়ে যা দেখলাম, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয়, ফুটপাতে শুয়ে থাকা 5টা গরিব লোক এসে গেছিল। ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল। এবার আমরা কি করবো মদন? আমরা খুন করে ফেলেছি। আমার খুব ভয় লাগছে রে ভাই, কি করবো? চুপ কর, চিৎকার করিস না। নেশা কেটে গেছে, আশেপাশে কেউ নেই। তাই একটা কাজ করি, এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি। তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আমরা ওই ডেড বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম, আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনালো। পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল তখন উকিলও সেখানে উপস্থিত ছিল। আমি একা ওদের সাথে কথা বলতে চাই। পুলিশ ওদের 3 জনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। আরে কে আপনি? কেন করলেন আপনি আমাদের সঙ্গে এসব? কারণ তোমরা আমার কাছেও দোষী।
উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল। আমি একজন এলএলবি গ্র্যাজুয়েট ছিলাম, কিন্তু আমার কোনো চাকরি ছিল না, আমার রাতে শোয়ারও জায়গা ছিল না। তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি। আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়েছে। উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল, আর সে অদৃশ্য হয়ে গেল। মদন আর পবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো। কি হচ্ছেটা কি? সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে? বিকাশ স্যার, পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি। হোয়াট? কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায়। তাছাড়া আজ তো একটা ইম্পর্টেন্ট মিটিংও আছে। আই নো, কিন্তু উনি এখনো আসেননি। ওনার ফোনটাও অফ। বাড়িতে ফোন করেছিলে তুমি? সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার, কিন্তু বাড়ির ফোনও বন্ধ। কোনো ব্যাপার নয়, আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি। স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ। বিকাশ স্যার, এরকম নয় তো যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেচে দিয়েছেন, তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন? আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন। নো মায়া, যদি পৃথ্বী স্যার কোম্পানি বেচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন। উনি ঠিকই বলছেন মিস্টার। কি নাম আপনার? মায়া। আর আপনার? বিকাশ। মিস্টার বিকাশ, মিস মায়া ঠিকই বলেছেন। উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন, আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাব্রডে চলে গেছেন। আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি, রতন কুকরেজা। কিন্তু টেন্তু ছাড়ো, আর খুশির খবর শোনো। নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের কারেন্ট স্যালারির থেকে 20% টাকা বেশি পাবেন। তাই বলছি সকলে মন দিয়ে কাজ করবে। মিস্টার রতন, যদি পৃথ্বী স্যার আপনার কাছে কোম্পানি বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লোকানোর মতো তো কিছুই নেই। তাছাড়া উনি তো আমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন। এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা বড় লোকেদের খামখেয়ালি। কাজ শেষ, সম্পর্কও শেষ। কিন্তু ছাড়ো ভাই, এই ফাইলটা আগে চেক করে নাও। কোনো ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো। সবাই অর্ডারে আছো? হ্যাঁ। গুড। তাহলে বন্ধুরা, এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত 9টার সময় ফ্রেন্ডস কলোনির 13 নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে। আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না। কি বলছো সকলে? ওকে স্যার। কিন্তু স্যার, আপনি 13 নম্বর বাংলোটা কেন নিলেন? এটা খুবই আনলাকি নাম্বার। এই নাম্বারটাতে সবসময় অশুভ লক্ষণ দেখা যায়। যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না। যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায়, সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে। তোমরা গরিব হয়েও না, ধনীদের মতো ভাবো। কিন্তু তুমি ট্র্যাজেডি কিং এর মতো কেন ভাবছো ভাই? কিছু না স্যার। এক সেকেন্ড স্যার, ভাইয়ের ফোন স্যার। শিওর। হ্যালো দাদা। আচ্ছা শোন, আজ আমাদের এমএলএ এর ঘরে একটা মিটিং আছে, তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না। তাহলে তুই কি? নো প্রবলেম দাদা, আমি ছেড়ে দিয়ে আসবো। দাদা, আমার তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বল না। দাদা, আমাদের বস পৃথ্বী স্যার আজকে অফিস আসেননি। ওনার সবকটা মোবাইল বন্ধ, আর এমনটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকরেজা অফিসে এসেছেন, যে বলছে নাকি আজ থেকে এই কোম্পানির মালিক উনি। উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথ্বী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন, আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন। দাদা,
আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? এনিওয়েজ, তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোসগুলো পাঠিয়ে দে। আমি দেখছি আমি কি করতে পারি। ঠিক আছে দাদা। আর হ্যাঁ, এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও। আই থিংক এখানে আমাদের গ্রুপ ফটো হওয়া উচিত। তোমরা সকলে কি বলো? গুড আইডিয়া স্যার। আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ। চলো তাহলে একটা বড় গ্রুপ ফটো নেওয়া যাক। এক্সকিউজ মি দাদা, একটু শুনুন তো। তোমরা কেউ চিন্তা করো না, এখনই ইলেকট্রিক চলে আসবে। বাহাদুর, দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো। ভূত ভূত ভূত! মায়া, কি হলো? কি চোখ খোলো মায়া, কি হয়েছে? স্যার, এখানে ভূত আছে। ভূত? মায়া, এখানে কোনো ভূত ট্রুথ নেই। হতে পারে তুমি হয়তো অন্ধকারে কাউকে দেখে ফেলেছো। এনিওয়েজ, তোমরা এনজয় করো, আমি আসছি। এ আবার কি নাটক ভাই? কলে জল আসছে না? রক্ত রক্ত! কি হয়েছে স্যার? দেখো, কল থেকে রক্ত রক্ত বেরোচ্ছে। স্যার, নলটা তো বন্ধ রয়েছে। বন্ধ? কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে। মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন, সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে। হতে পারে। এবার চলুন স্যার। তোমরা যাও, আমি আসছি। কে কে? কে তুমি? এখানে কি করছো? কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও! কি হলো স্যার? ভূত ভূত, বাথরুমের ভেতর ভূত। কিন্তু স্যার, যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না। কি মায়া? হ্যাঁ, ও টয়লেটে ছিল, আমি নিজের চোখে দেখেছি ওকে। ও আমার গলা টিপে রেখেছিল, আমার কথা বিশ্বাস করো। কেউ না স্যার, আমি আপনার জন্য জল নিয়ে আসছি স্যার। বাঁচাও বাঁচাও! রতন স্যার, বিকাশ স্যারকে বাঁচান। বিকাশ, চিন্তা করো না, আমরা কিছু করছি। বাঁচাও আমাকে, বাঁচাও! ভূত ভূত ভূত! ছাদের উপর ভূত আছে, বাঁচাও! রতন স্যার, আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে। এইবার বিশ্বাস করলেন আপনি? 13 নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে। আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার, কিন্তু কেউ শোনেই না। এইবার দেখুন সবাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মায়া, এখানে কিছুই ঠিক লাগছে না। এখানে ভূত আছে রতন স্যার, এটা ভুতুরে বাংলো। আমিও বুঝতে পারছি না কিছুই। এই তো 2 দিন আগেই আমি এই বাংলোটা কিনলাম। ওহো স্যার, ভূত আর কি জানবে যে আপনি কবে কিনেছেন? ওর তো থাকা নিয়ে কথা, তাই না? তুই আমাকে আর আমার পরিবারের সবাইকে কেন মেরেছিস? কেন মেরেছিস?
তোমরা কে? আমি আমি কোথায় ভূত মেরেছি? আমি হলাম পৃথিবী। পৃথ্বী, আমাকে ক্ষমা করে দাও। কেন মেরেছিস আমাদের? তোমার বিজনেসটা কেড়ে নেওয়ার জন্য তোমাকে খুন করেছি। আর তোমার ফ্যামিলি লিগালি আমার কাজে যাতে বাধা না হয় তাই ওদেরও মারতে হয়েছে। আমরা তো ভূত হয়ে গেছি এবার, কিন্তু তুই আমাদের ছাড়াও আরো কতজনকে মেরেছিস? এই বাংলোর মালিককে আর আগের বিজনেস পার্টনারকে, ওর ফ্যামিলিকেও মেরেছি। প্লিজ আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি। আমাদের আত্মা কষ্ট পাচ্ছে, আমাদের মুক্তি চাই। বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস? বল, না হলে তোকে এক্ষুনি খতম করে দেব। বল। আমি সবাইকে মেরে এই বাংলোর ব্যাকইয়ার্ডে পুঁতে দিয়েছি। পান্ডে, যাও পেছনে কোর্টইয়ার্ডটা খুঁড়ে দেখো। তোমরা কে? চমকে গেলে? এই তিতাস হলো আমার ছোট ভাই, আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে। আর আমি তোর ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম রতন কুকরেজা, যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনকে চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মসাৎ করে নেয়। তোকে ধরার জন্যই আমরা এই ভুতুড়ে নাটকটা করেছিলাম। তিতাসকে উল্টো করেও ঝুলিয়েছি। তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস। এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি। তোর ফাঁসি হবে ফাঁসি। ভগবান পৃথিবী স্যার আর ওনার পরিবারের আত্মাকে শান্তি দিক। আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত? ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না, আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি, ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর।
তাও কি করব? ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি, সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো, মায়ের দিব্যি বলছি। ডিলটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায় তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ? যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই, খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরেই তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি। আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ। কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা, এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। সোনার মুদ্রা? এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই। আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবে তাকে? ভাই দিয়েছে। আসল তো? সোনার আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব।
তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে, কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো। কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চললো কোথায়? ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। যে রঘু, আমি থাকতে তুমি পাবে সোনা, ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল, যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু, তুমি ওই স্বর্ণ মুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন। যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণ মুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব, মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণ মুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণ মুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো।
আচ্ছা তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা। আয় তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। হে হে ভগবান, এসব কি আরে হলো? মাসিমা, দাঁড়ান আমি তুলে দিচ্ছি। আরে আরে বাবা, এত কষ্ট করতে হবে না, আমি তুলে আরে নেব। মাসিমা, এতে পরিশ্রমের কি আছে? 1 মিনিটে এইসব কিছু হয়ে যাবে। এই নিন মাসিমা। সত্যি বলবো বাবা, ভগবান তোমায় সঠিক সময়তেই পাঠিয়েছেন। এই বুড়ো বয়সে ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয়। অনেক অনেক ধন্যবাদ আরে তোমায়। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই মাসিমা। আপনি আমার মায়ের বয়সী মাসিমা, আর মায়ের সেবা করতে পারলে তো পুণ্যই হয়। খুব ভালো কথা বলো তুমি। তোমার নাম কি বাবা? রঘু। আর আমার নাম শকুন্তলা। আচ্ছা বাবা, আসছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যদি কিছু মনে না করেন, আমাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? এতে মনে করার কি আছে বাবা? আমি এখন আদ্যাপীঠে যাব, ওখানেই আমার বাড়ি। আসুন, আমি আপনাকে ছেড়ে আসছি। আমিও এখন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাব। ট্যাক্সি আছে আমার কাছে। আরে তো খুব ভালো কথা, আমি তো চলতেই পারছিলাম না। তবে তুমি তো ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে নেই বাবা। মাসিমা, আসলে জামা কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার সময় পাইনি। আসলে একা থাকি তো, বিয়ে হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য আমি ওই জামা কাপড় পরেই আছি। এই কাছেই রয়েছে আমার ট্যাক্সি, আসুন। ঠিক আছে বাবা, তাহলে চলো। দিন, এই জিনিসগুলো আমাকে দিন। ছেলে বলে ডেকেছেন যখন, ছেলের মতো কাজটাও করতে দিন। মাসিমা, আপনাকে ঠিক কোন জায়গাটায় নামাবো? আনন্দ কলোনিতে ঢুকেই সোজা গিয়ে ডান দিকে ঘুরো বাবা। ওই গলিতেই শেষের বাড়িটা আমার, 610। আচ্ছা মাসিমা। ব্যাস বাবা, এখানেই থামো। এই যে সামনের বাড়িটাই আরে আমার। বাহ মাসিমা, আপনার বাড়িটা তো একেবারে রাজমহলের মতো। বাবা, এই রাজমহলে শুধু দেওয়ালগুলোই মানে? আছে। তোমায় আর কি বলবো, আমি এই বাড়িতে একলাই থাকি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সমস্ত আপনজনকে এক এক করে ঈশ্বর তাঁর কাছে ডেকে নিয়েছেন বাবা। কে জানে কবে আমায় ডাকবেন। শুভ শুভ বলুন মাসিমা, ভগবান করুন আপনি অনেক দিন বাঁচুন। এ কথা বলো না বাবা, যতদিন বাঁচার তো বাঁচলাম, এখন তো বাজারে গিয়ে বাজার করাটাই মুশকিল হয়ে যদি তাই হয় যাচ্ছে। তাহলে আমার কথা একবার মনে করবেন, আমি নিয়ে যাব আপনাকে মার্কেটে। এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে বাবা, কত টাকা বিল হলো এ আপনি তোমার? কেমন কথা বলছেন মাসিমা? একদিকে ছেলে বলে ডাকছেন, আবার অন্যদিকে টাকার কথা বলছেন। ছেলে কি মায়ের কাছ থেকে টাকা নেয় নাকি বলুন?
ভালো থাকো বাবা, খুব উন্নতি হোক তোমার। হ্যালো, হ্যালো, শিবানী, হ্যালো। শিবানী, শিবানী, বাড়িতে চোর ঢুকেছে, আমার খুব ভয় করছে রে। দরজা খুলুন। শিবানী, কিছু কর মা, কিছু কর। ওরা ভেতরে ঢুকে পড়েছে। আমাদের সঙ্গে চালাকি এখনই দেখাচ্ছি। মারা গেছে ওরা। সাবধানে কিন্তু, আওয়াজ করবি না, বুড়িটা বাড়িতেই আছে। সেই জন্যই তো এনেছি তোকে এখানে। সাবধানে কাজ কর সবাই, কোনো ভুল যেন না হয়। তোমরা কারা? এই রে, ধর ওকে। ওর হাতেও কিন্তু সোনার বালা রয়েছে, খোল ওটা। দেখো, ছাড়ো আমায়, তোমরা ভুল যেটা করছো। তোর কাছে ভুল রে বুড়ি, সেটা আমাদের কাছে ঠিক। দিল্লি, এনসিআর আর নয়ডাতে চুরি করতে করতে অনেক বছর হয়ে গেছে, কখনো ধরা পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু একটাই ভুল দ্বিতীয়বার হয়ে গেছে। প্রথম ভুলে আনন্দপুরে থাকা ওই বুড়োটা আর বুড়িটা মরেছিল, আজ তুইও এখানে মরবি। তাহলে ওটা তুই ছিলি, রঘু ট্যাক্সি তুই আমাকে ড্রাইভার? চিনতে পারলি বুড়ি? আজই তো তোর আওয়াজ শুনেছি রে। কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রোজ রোজ রাস্তায় সোনার চুড়ি পরে নাটক করে তোকে টোপ দিচ্ছিলাম আমি। আজ পেয়েছি, তোকে তো ছাড়বো না। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস তো, এবার আমি তোদের সবাইকে মারবো। আহ! 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 এই বুড়ি, তুই আমার বন্ধুদের মেরে ফেললি, ছাড়বো না আমি তোকে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে সাপে নেউলের এই নাটক। তুই আমাকে এখানে ফাঁদ পেতে ডেকেছিলি না? ফাঁদ পেতে তুই আমাকে ডাকিসনি। আসলে তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। এবার আর তুই বাঁচবি না।
আমার প্রিয় বাচ্চারা, ইতিহাস দেশের হোক বা বিদেশের, সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, আমাদের আজ লুকিয়ে আছে। তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি। যদি এরকম না হয় তাহলে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না, খারাপ কিছু হয়ে যাবে। আরে ওই ভিতু, তুইও তো 3 পত্তি খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লায় মদ খাওয়াবি। এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে। আরে ভাই, পার্টি দিতে মানা করছি না আমি, এই কেল্লায় যেতে মানা করছি। আমার কথা শোন, আমরা এই গাড়িতে বসে খেয়ে নি। শোন, যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, না হলে বাড়ি ফিরে যা। আমরা ভেতরে যাচ্ছি, চল। আরে ভাই, তোরা দুজনও না 1 নম্বরের জেদি। তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো? এই না হলে কথা, চলায়। অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল, কিন্তু কথায় বলে না, যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক 1 ইঞ্চিও দূরে থাকতে পারে না। আর ওরা 3 জন তার দিকে এগিয়ে গেল। কি দারুণ কেল্লা বাইরে! এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে। হ্যাঁ, কি মেনটেন করেছে ভাই, একটুও কোথাও নোংরা নেই। এখানে নোংরামি করা একেবারে নিষেধ। এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে। তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ। কোনো ব্যাপার না, আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে, আমরা আমাদের কোণা তাতে রেখে দেব। আরে ও, আমরা এখানে মজা করতে এসেছি, আর মজা ভদ্র হয়ে করা যায় না। যেটা হওয়ার সেটা হবেই। বাকি সরকারি চাকর আসবে সকালে, পরিষ্কার করে দেবে। চলো এবার মজা করা যাক। জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা, যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয়, বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে। যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে, না পৃথিবীর, আর না টুনাগড়ের কেল্লার। চিয়ার্স! হ্যাঁ রে ঢ্যামনা, চল এবার তুই ফেল তোর বোতল। না ভাই, তোরা দেখলে না বোর্ডে কি লেখা আছে? এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ। আমরা নোংরা ফেলবো না। আরে ভিতু একেবারে ভয় পায় কি এসেকে ধরে না ফেলে। ভিতু, এই আমি ভিতু নয় বুঝলি, কিন্তু ওই বোর্ড। আরে ঠিক আছে, এখন বোঝাতে হবে না, তুই ভিতু এটাই সত্যি। আমি ভিতু নই। তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো, এই দেখ এবার আমি কি করি। আমি এইসব করতে পারি। এই দেখ, আরো দেখ, এইটা দেখ। ও অহংকারী মানুষ, তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যেখানে নোংরা ফেলা নিষেধ, তাহলে কেন করলি? এটা কি হচ্ছে ভাই? আর এই মূর্তি কথা কি করে বলছে? আরে এটা চলছে কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি। টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য
তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে। এইসব কি ফাজলামি হচ্ছে? তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ। তোরা তিনজন করেছিস মরার জন্য। তৈরি হয়ে যাও। না না, আমাকে মৃত্যুর দণ্ড দিও না। আমি মরবো না। আমি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। না, এটা হতে পারে না। তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও, যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারো। জয়, বাইক দাঁড় করাও। কি হয়েছে? দাঁড়াও না। আরে বলো আগে। ও বাবা, তুমি দাঁড়াও না। তুমি জানো এখানে পাশেই একটা ভালো কুলের গাছ আছে। সেই কুলগুলো কিন্তু খুব মিষ্টি। চলো না কটা কুল পেরে নিয়ে তারপরে যাই। আরে বাবা, এত রাতে এই সমস্ত কাজ কে করে? যদি জন্তু জানোয়ার চলে আসে? আমরা কাল সকালে আসবো। কাল না, আমি আজকে এক্ষুনি পারবো। ওকে বাবা, লেটস গো। বাহ, এটা তো বেশ ভালোই মিষ্টি। আহ, কি হলো? কাঁটা ফুটে গেছে। দেখি আমি। আরে কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? বাঁচাও, বাঁচাও, ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হ্যালো, মন্টু মেকানিক। আমার গাড়ি ব্যাংক ম্যানেজার শ্যামবাবুর বাড়ির সামনে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি লোকেশন পাঠাচ্ছি। আরে ডক্টর কিশোর, আমার ভাই, এসো এসো, ভিতরে এসো। হ্যাঁ বলো বলো, হঠাৎ আজকে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে কিছু না শ্যাম, আসলে আমি বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আপনার বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেল, তাই এখানে চলে এলাম। তার মানে গাড়িটা খারাপ না হলে তোমার বন্ধুর বাড়িতে তুমি আসতে না? সেরকম কিছু নয় বন্ধু। তাহলে ব্যাপারটা কি? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে তোমার? নমস্কার ডক্টর কিশোর। আরে অঞ্জলি বৌদি, আপনিও?
ডক্টর, আমি অন্যদের কাছে, আপনাদের কাছে তো আমি শুধুমাত্র কিশোর। সো প্লিজ আপনারা আমাকে কিশোর বলেই ডাকুন। আরে ভাই, আমরা ডাক্তারকে ডাক্তার বলবো না তো কি কম্পাউন্ডার বলবো? কি অঞ্জলি? একদম ঠিক বলেছ তুমি। ওকে বাবা, ওকে। আপনারা জিতেছেন, আমি হেরে গেছি। আপনাদের যা বলার আপনারা বলুন। এই না হলে আমার বন্ধু। তবে কিশোর, আমি আর অঞ্জলি তোমার ওপর খুব রেগে আছি। কেন? কেন মানে কি? তুমি আমাদের সঙ্গে দেখা করতেই আসো না। তুমি শুধু ফোন করলেই বলো আজকে যাব, কালকে যাব। কি কি বলি বলুন তো, যবে থেকে আমি সিনিয়র ডক্টর হয়েছি অন্যদের সাথে দেখা করা তো দূরস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করারও সময় পাচ্ছি না। তার উপর আবার অপারেশনের এত কেস, একটুও সময় নেই। বাবা, মা, আরে মা, এনার সঙ্গে আলাপ করো। ইনি হলেন কিশোর আঙ্কেল। নমস্কার কিশোর আঙ্কেল। নমস্কার। রিমা মা, তোর তো কাল আসার কথা ছিল, তাহলে আজ হঠাৎ করে? মা, আসলে কি বলো তো, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেই জন্য একটা ছোট্ট মিথ্যা কথা বলেছি যে কালকে আসবো, যেখানে আমি আজই আসতে চেয়েছিলাম। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি কিছু খেতে দাও না। ঠিক আছে, এক্ষুনি বানাচ্ছি। শ্যাম, এই মেয়েটিকে? আপনার মেয়েকে তো ছোটবেলায় আপনি আর অঞ্জলি বৌদি মেরে দিয়েছিলেন, তাই না? না ভাই, আমাদের সাহস হয়নি একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলার। শ্যাম, আপনারা সেদিন এই মেয়েটিকে না মেরে খুব বড় ভুল করে ফেলেছেন। কিন্তু ভাই, কাউকে মেরে ফেলাও তো পাপ। হ্যাঁ, কিন্তু শয়তানকে মারা কোনো অপরাধ নয়। দেখো, ও হলো আমার আর অঞ্জলির একমাত্র মেয়ে, আমাদেরই রক্ত। আর মা বাবা নিজের মেয়েকে কি করে মারতে পারে? এটা ভুলে যাবেন না, ও আপনাদের মেয়ে হওয়ার আগেও একটা শয়তান বেড়াল। ভুলে গেছেন? ও জন্মাবার আগে আপনার বাড়ির আশেপাশে দিন রাত বেড়াল ঘুরে বেড়াতো, বেড়াল কাঁদতো। তখন আমিই তো বলেছিলাম যে বেড়ালদের 9টা জীবন হয়, কিন্তু কোনো বেড়াল যদি তার আগের 8টা জীবন সে সম্পূর্ণভাবে কাটিয়ে ফেলতে পারে, আর সেই সময় সে যদি অসুস্থ হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে না মারা যায়, তাহলে তার শেষ জন্ম মানে 9ম জীবন একজন মানুষ হিসেবে সে কাটায়। আর একবার তার মুখে যদি মানুষের রক্ত লেগে যায়, তাহলে সেই ভূত বেড়াল সেজে মানুষ শিকার করতে থাকে। আর দুর্ভাগ্যবশত আপনাদের মেয়ে এমনই একজন বেড়াল, আর তার মুখে রক্ত লেগে গেছে। মানে আপনি কাল বলেছিলেন না যে আমি এত চিন্তিত কেন? শুনুন, এটাই হলো আপনার মেয়ের সত্য। তুমি বলছো তুমি অন্ধকারে ওকে ভালো করে দেখতেই পাওনি, তাহলে তুমি শিওর হয়ে কি করে বলছো যে ও রেবাই ছিল? মুখ হয়তো দেখতে পাইনি, কিন্তু ওর পরে থাকা পোশাক আমি দেখেছি, আর সে ঠিক ওরকমই পোশাক পরেছিল যেরকমটা রেবা পরে আছে এখন। আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার মেয়ে কাউকে মারতেই পারে না। দেখুন বন্ধু, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু যা সত্যি সেটা সত্যি। সম্ভব হলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে যান। কাকে ছেড়ে দূরে যাওয়ার কথা বলছো তুমি কিশোর আঙ্কেল? কারোর সাথে তো না মা। এই নাও, তোমাদের জন্য রইল গরম গরম আদা দেওয়া সুন্দর চা। এবার আমি চললাম কিচেনে মাকে একটু সাহায্য করতে। বন্ধু, আপনার মেয়ে যদি আমাদের কথা শুনে ফেলে তাহলে অনর্থ হয়ে যাবে। তুমি টেনশন নিও না, ও নিশ্চয়ই শোনেনি। তুমি চা খেয়ে নাও। ক্ষমা করবেন বন্ধু, আমায় এখন যেতে হবে। বাঁচাও, বাঁচাও! ভয় পেও না অঞ্জলি, আমি এসে গেছি। রেবা মা, ও তোমার মা, আর আমি হলাম তোমার বাবা। মা, তোমার মাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। শ্যাম, ও এখন আপনার কথা শুনবে না। ও মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে, ওর এখন শুধুমাত্র রক্ত চাই, সে যেই হোক না কেন। অঞ্জলি, আমার মেয়ে
নিজের মাকেই মেরে ফেলেছে। শ্যাম, আপনি নিজেকে সামলান, এখন কান্নার সময় নয়। আজ যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে এই ভূত বেড়াল সবাইকেই মেরে ফেলবে। তাই প্লিজ আমাকে বলুন, ওই মন্ত্রপুত হাতিয়ার যেটা আমি ওকে মারার জন্য দিয়েছিলাম সেটা কোথায়? ওটা ওই হলের মধ্যে দেওয়ালে একইভাবে রাখা আছে। গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড, শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি, আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর। এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে। আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার। এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা, বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সবথেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন, যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি, সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প নয়, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো देयर, ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না। ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই। অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব।
আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা। ওয়াও, গুহাটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার। বাঁচাও, বাঁচাও। শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও। শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শেলি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত। শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি আবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো।
চলো পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে, এইবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো? আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না। কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো। শ্যালি এখানে। মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? বলো। তুমি তো জীবিত করেছো আমাকে, তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও? তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট। জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, আমরা খবর পেলাম রঘু হোটেলে যারা খাবার খেতে গেছিল তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার। স্যার আমি এখন রঘু হোটেলের দিকেই রওনা দিচ্ছি। ওকে স্যার, জয় হিন্দ স্যার। স্যার আপনারা এখানে কেন? আমরা এখানে আসতে পারবো না? আরে স্যার, ব্যাপারটা সেরকম নয়, এটা তো আপনাদেরই হোটেল, আর আপনি আসায় তো আমাদের হোটেলের সম্মান বেড়ে গেল। খবর পেলাম যে তোমার হোটেলের খাবার খাওয়ার পর লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে স্যার, সেরকম কিছুই নয়, আমাদের হোটেলের খাবার সব থেকে সস্তা আর সুস্বাদু হয় স্যার। তাই তো আশেপাশের হোটেলের বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ওরা এই সমস্ত রটাচ্ছে। হ্যাঁ স্যার, এখানে এরকম কোনো কিছুই পাইনি যাতে আমাদের মনে হয় এখানে কোনো সমস্যা চলছে। ঠিক আছে স্যার, আমি এর উপর নজর রাখবো স্যার। জয় হিন্দ স্যার। সকাল থেকে সন্ধে হয়ে গেল, আজ একজনও তো গ্রাহক এলো না। হ্যাঁ বস। রঘু, এসব কি হচ্ছে কি? এক সপ্তাহ হয়ে গেল এখনো একটাও গ্রাহক এলো না। বস, মানুষ ভয় পেয়ে গেছে, একবার পুলিশও তো ঘুরে গেছে, তাই হয়তো গ্রামের মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমি কোনো বাহানা শুনতে চাই না রঘু। এমনটা যদি চলতে থাকে তাহলে আমার কাজে লোকসান হয়ে যাবে, আর যা আমি মেনে নেব না। বস, আপনি রাগ করবেন না, আমি কিছু একটা করছি। এটাই ভালো হবে।
তোমার জন্য আর আমার কাজের জন্য। আজ থেকে 50 টাকায় নয়, বদলে 20 টাকায় পেট ভরে খেয়ে যান। সস্তা আর সুস্বাদু খাবার। আসুন আসুন, 20 টাকায় পেট ভরে খেয়ে যান। চলে আসুন দাদা, খাবার খেয়ে যান, একটু ব্রেকফাস্ট করে যান। বেশি নয়, মাত্র 20 টাকায়। না ভাই, তোমার এই খাবারের চক্করে যদি আমার কিছু হয়ে যায় তো? না ভাই, আমাকে ক্ষমা করো, আমি তোমার এই হোটেলের খাবার খাবো না। আরে তেমন কিছুই হবে না, একবার তো এসে দেখুন, খুব সুস্বাদু খাবার তৈরি করা হয়েছে। আরে ভাই, খিদে নেই আমার, যেতে দাও আমাকে। আরে খিদে নেই তাতে কি হয়েছে, গিয়ে অন্তত এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে যান। দাদা, আমার নাম হলো ভোলা, আমি একটা পথিক আর আমার খুব জোরে খিদে পেয়েছে। এখানে যদি খাবার পাওয়া যায় তাহলে আমি খিদেটা মেটাতে পারি। আরে দাদা, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার হোটেলের খাবার সব থেকে সস্তাও আবার সুস্বাদুও। কিন্তু দাদা, আমার কাছে তো টাকাই নেই। আরে কোনো ব্যাপার নয়, যদি বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কেমন মানুষ? দাদা, আপনি কত দয়ালু মানুষ। আরে এসব ছাড়ো আর আমার সঙ্গে চলো, এই সামনেই আমার হোটেল রয়েছে, সেখান থেকে খেয়ে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আরে এদিক ওদিক কি দেখছিস? চল তুইও উঠে দাঁড়া আর কাজে লেগে পড়। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন বেঁধে রেখে দিয়েছেন? তুই এখানে আমাদের হয়ে কাজ করবি, যাতে আমরা আরো অনেক সোনা পাই। আমি আপনাদের কোনো কাজ করব না। কাজ তো তোমাকে করতেই হবে, নইলে তোমাকে একদম শেষ করে দেব। ও ওই সময় এখানে কি করছে? আরে স্যার, আপনি যদি কোনো কাজ থাকতো তাহলে আমাকে ডাকতে পারতেন। আরে না না, খাবার খেতে এসেছি তোমার হোটেলে। স্যার, হোটেল তো বন্ধ হয়ে গেছে, তারপরেও দেখছি যদি কিছু থাকে আপনার জন্য। স্যার, এই ডাল রুটি পড়েছিল, আপনি এটা দিয়েই কাজ চালিয়ে নিন। এই আওয়াজটা কোত্থেকে আসছে? স্যার, ওই হোটেলের ইন্টেরিয়রটা ঠিক করাচ্ছি। তুই যদি এখন কাজ করতে না চাস তাহলে তোর অবস্থা ওর চেয়েও খারাপ হবে। কেন জেদ করছিস? এটাই তোর নিয়তি। আচ্ছা, তাহলে হোটেলের ব্যবসার আড়ালে এই কাজ করছো? হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন? যেখানে অন্যায় হয় সেখানে আমাদের মতো পুলিশ অফিসার পৌঁছেই যায়। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে নিরপরাধ লোকেদের এখানে নিয়ে আসো বেআইনি এই সমস্ত কাজ করাবার জন্য। এবারে তো তুই অনেক কিছু জেনে ফেলেছিস আমাদের ব্যাপারে, তাই তোকে এবার মরতে হবে। না রঘু, একেও কাজে লাগিয়ে দাও, যাতে ওকে দেখে অন্যরা বুঝতে পারে যে আমার এখানে কাজ করবে না বলার সাহস যেন কেউ না পায়। এই ইউনিফর্ম লোকেদের সুরক্ষার জন্য পরেছি আমি, তোর চামচেগিরি করার জন্য নয়। ওকে ছেড়ে দাও, না হলে তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। রঘু, প্রথমে এই ইন্সপেক্টরকে শেষ করে দে, তারপর এই শয়তানটাকে।
কে তুমি? আমাকে ছেড়ে দাও। আমি আজ থেকে সমস্ত বাজে কাজ বন্ধ করে দেব, আর এই লোকগুলোকেও আমি ছেড়ে দেব। আমাকে যেতে দাও। মরতে তো তোকে হবে, কারণ আমি তোকে মারতেই এসেছি। দাঁড়ান, আমি জানি না আপনি আসলে কে, কিন্তু এটা অন্যায় হচ্ছে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এই মাল্য সাহেব এই আইন নিজে হাতে ভঙ্গ করেছিলেন আজ থেকে 3 বছর আগে। আমি এই ভীমাপুর গ্রামের থানার অফিসার ইনচার্জ ছিলাম, ইন্সপেক্টর ভোলা সিং। একদিন ওরা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমাকে আর আমার সাথীদের থানার মধ্যে জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল। আমার কাছে এই মাল্য সাহেবের বিরুদ্ধে প্রমাণ ছিল। আপনি একজন পুলিশের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন না? কখনো কখনো এই ধরনের ক্রিমিনালকে সাজা দিতে গেলে আইনের বেড়াজাল টপকে গিয়ে আইন হাতে তুলে নিতেই হবে তোমায়। ভয় পেও না, এবার তোমরা সবাই স্বাধীন।